প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে সমবেত আমার সন্তানরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নতুন প্রাণ ফিরে পেয়েছি। আমার পিতার এত বড় ছবি আমি আগে কখনো দেখিনি। আমি তার দিকে অপলক চেয়েছিলাম। এই মনেহার আমার নাহি সাজে, আমাদের চলার পথে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে, এরকম মহাপুরুষ আমরা হইনি। কিন্তু আমি চাই আমার সন্তানদের চলার পথে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে। এই উদ্দেশ্যে 1994 সালে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। এখানে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছিলাম, পাশাপাশি দুটো কলেজ। পেকুয়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম, এই খেলার মাঠ, এবং পরবর্তীতে ওই পাশে জিমনেশিয়াম সহ আরেকটি খেলার মাঠ। 2002 সালে এই উপজেলার প্রতিষ্ঠা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে এই মঞ্চে ঘোষণা করেছিলেন, মঞ্চটি পাকা করে দিয়েছিলাম, এটা আজীবন স্মৃতি বহন করবে। পেকুয়া থানা প্রতিষ্ঠা হয়েছে, উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলাম আগে, পরে সেটা উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে। উপজেলা কমপ্লেক্স হয়েছে, এখানে মানুষের সেবার জন্য আর যা কিছু করার দরকার, যা কিছু করতে পেরেছি, আরও অনেক কিছু বাকি আছে। তখন আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতাম, একসময় এই সামনের রাস্তায় রোড ট্রাফিক জ্যাম হবে, বন্দর হবে, বন্দরের সমস্ত পরিবহন এখান দিয়ে হবে। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, বাঁশখালী এবং কক্সবাজার সদর থেকে সমস্ত সমুদ্র উপকূলীয় এলাকা উন্নত শহরে পরিণত হবে। বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহভাগ এখান থেকে যাবে। এগুলো আমার স্বপ্ন ছিল, ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। আমি চেয়েছিলাম এই এলাকার আমাদের সকল সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে। আজকে শুনলাম বালিকা বিদ্যালয়ের, পেকুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলল, পেকুয়া বালিকা বিদ্যালয় থেকে পাশ করা ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মেডিকেলে তারা চান্স পেয়েছে। এগুলোই আমাদের আনন্দ, এগুলো তোমাদের সফলতা। আমাদের জীবনের চলার পথ শেষের দিকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে একটি শিশু বালক, আনাস তার নাম, বলেছিল, মা আমি রাজপথে যাচ্ছি, আমার সাথীরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আমি ঘরে বসে থাকতে পারবো না। যদি আমি ফিরে না আসি তাহলে তুমি আমাকে নিয়ে গর্ব করো। এই আমাদের উত্তরাধিকার। আমার সন্তান শহীদ ওয়াসিম আকরাম শাহাদাত বরণের 2 সপ্তাহ আগে আমার নির্বাসিত জীবনে শিলংয়ে সে আমাকে দেখতে গিয়েছিল, তার এক সঙ্গী সহ। বলেছিলাম, বাবা এই বয়সে তুমি কেন পাসপোর্ট করে মা বাবার অর্থ ব্যয় করে আমাকে দেখতে আসলে? বলল, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেজন্য আমি এসেছি। আমার সাথে ছবি তুলল, ফেসবুক প্রোফাইলে সে দিয়ে দিল। যেদিন তার শাহাদত হলো, শাহাদত বরণ করলো, গুলিবিদ্ধ হলো রাজপথে, তার সেই ফেসবুক প্রোফাইলটি ভাইরাল হয়ে গেল। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।
তার মায়ের সাথে টেলিফোনে কথা বললাম। বলল, বাবা তোমাকে দেখে আসার পরে আর আমাকে দেখতে আসেনি। এই আমাদের সন্তানদের বীরত্বগাথা কাহিনী। দেশের জন্য তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে। এই দেশ গড়ার জন্য তোমরাই আমাদের নতুন প্রজন্ম। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই আমাদের নেতা, এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের হাত ধরে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। সেই পতাকা আজকে আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে পাহারা দিবে, রক্ষা করবে। আজীবন সংগ্রাম করেছি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আমার বাল্য জীবন থেকে আমি এখানকার যারা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো বৃত্তশালী ছিল কিন্তু চিত্তশালী ছিল না, গরিবের বন্ধু ছিল না, তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছি। করতে করতে আমার সংগ্রামী জীবনের শেষ প্রান্তে দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে করতে, সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে আমি গুম হয়ে গেলাম। আমাকে গুম করা হলো হত্যা করার উদ্দেশ্যে। তোমরা এদেশের মানুষ, আমার মা বোনেরা সবাই রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেছিলেন। রব্বুল আলামিন মোনাজাত কবুল করেছেন, আমি জীবিত আছি। সবাই আমাকে অনেকেই বলে মৃত্যুঞ্জয়ী বীর। না, আমি মৃত্যুঞ্জয়ী বীর না, আমি একজন সেবক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক। তোমরা মৃত্যুঞ্জয়ী বীর হবে। আমার সন্তানরা, আমরা যা করতে পারি নাই তোমরা তা করে দেখাবে। আধুনিক বাংলাদেশ গড়বে, সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে মেধাভিত্তিক, জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। সেই জন্য আমরা অবকাঠামো নির্মাণ করে দিতে পারবো, সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে পারবো। তোমাদের উদ্দেশ্যে আমার একটি উপদেশনামা অনেক আগে আমি বিতরণ করতে বলেছিলাম, করেছে কিনা জানি না। তারুণ্যের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা যা পরামর্শমূলক চিন্তা ভাবনা আমার এসেছিল আমি সবাইকে দিয়েছি। যদি কেউ না পেয়ে থাকো অনুরোধ করবো আবার দেওয়ার জন্য, সমস্ত বিদ্যালয়ে দেওয়ার জন্য বলেছিলাম। শিক্ষা উপকরণের সাথে আবার দিবে, কারণ তোমরাই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। তোমাদেরকে দেখেই আমরা আমাদের সন্তুষ্টি প্রকাশ করব। আমরা বলবো, হ্যাঁ, আমাদের সন্তানদের হাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি উন্নত হবে, নিরাপদ থাকবে। এই আগামীর বাংলাদেশ সৃজনের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রেরগুলো আমি বলি, আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধু শিক্ষিত বেকারের জন্ম হবে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা করতে চাই যাতে আমাদের কর্মক্ষম হাতের সৃষ্টি হবে, যাতে সবাই এক একজন দক্ষ, কর্মঠ, প্রশিক্ষিত যুবক যুবতী হিসাবে দেশের সেবা করতে পারবে, সমাজের এবং পরিবারের সেবা করতে পারবে। সেই জন্য প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা একটি বিদেশি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চাই। সবাইকে ক্রীড়ায় অংশগ্রহণ করতে হবে, সংস্কৃতি চর্চা করতে হবে এবং যে কোনো একটি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ নিতে হবে, যাতে করে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা গ্রহণের পরে নিজের কর্মসংস্থান নিজে করতে পারে অথবা দেশে এবং বিদেশে কর্মসংস্থান খুঁজে নিতে পারে। তাহলে দেশে বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ হবে। এরপরে যারা ডিগ্রি অর্জন করবে, মাস্টার্সে পড়বে, শিক্ষকতা করবে, গবেষণা করবে, তাদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে। প্রত্যেকটি শিক্ষিত যুবক যুবতী বাংলাদেশের কর্মঠ হাত হিসাবে, জনশক্তি হিসেবে নিজেকে গঠন করবে। এই হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতির আমাদের নীতি। আমাদের নীতি আছে, আদর্শ আছে,
পরিকল্পনা আছে, সাথে কর্মসূচি আছে। সেই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সেজন্য আজকে বাংলাদেশে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ গ্রহণ করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ভোর রাত পর্যন্ত অপেক্ষা করছে তাকে দেখার জন্য, তার দুটো কথা শোনার জন্য। এটাই মানুষের আস্থা, এটাই মানুষের ভরসা। তিনি বলেছেন স্বদেশ প্রত্যাবর্তনের পরে দীর্ঘ 17 বছর পর, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। আমাদের একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা স্বপ্ন নয় শুধু, সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তিনি মার্টিন লুথার কিংয়ের মতো স্বপ্ন দেখেছিলেন, যিনি মার্টিন লুথার কিং একসময় সাদা এবং কালোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সেটার উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন। আজকে সারা পৃথিবীতে এখনও বর্ণ বৈষম্য হয়তো আছে, কিন্তু যারা কালো মানুষ তারাও সেই দেশের প্রেসিডেন্ট হয়েছে। এটাই ছিল তার স্বপ্ন। আজকে আমাদের এখানে আমার মেয়ে সন্তানদের সংখ্যা আমি অনেক বেশি দেখছি। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারের জন্য 1991 সালে সরকারে থাকার সময় অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, স্টাইপেন্ডের ব্যবস্থা চালু করেছিলেন। সেজন্য আজকে নারী শিক্ষার অনেক বেশি হার বেড়েছে এবং অগ্রগামী হয়েছে। আমি দেখছি তোমরা অবশ্যই পর্দানশীল কিন্তু প্রগতিশীল। তোমরাই বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি, প্রগতি নিয়ে আসবে। এইভাবে অর্ধেক জনসমষ্টির পক্ষে আমরা যা কিছুই কর্মসূচি নিচ্ছি সেগুলো বাংলাদেশের নারী সমাজকে ক্ষমতায়ন করবে, মর্যাদাবান করবে এবং তাদেরকে পরিবারে সম্মানিত করবে, সর্বোপরি তাদের অর্থনৈতিক সচ্ছলতা আনবে। এইভাবে পরিবার, সন্তান, পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। আমরা এই কর্মসূচি, এই পতাকা আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তর করতে চাই। সেই পতাকার ধারক হবে তোমরা সবাই। আমাদের জীবনের পথযাত্রা প্রায় শেষের দিকে। আমাদের যা কর্মসূচি এবং স্বপ্ন, যদি আমাদের কিছু অপূরণ থাকে সেটা তোমরাই বাস্তবায়ন করবে। নিজেরা জ্ঞানার্জন করবে, জ্ঞানার্জন করাই তোমাদের এখন সাধনা। নিজেদেরকে প্রস্তুত করবে, নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এটাই আমরা চাই, এ দেশের তাই হওয়া উচিত। 18 কোটি জনসংখ্যা, ভবিষ্যতে আরও বাড়তে পারে। 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি কর্মের হাত হয়, এই দেশকে রুখে দিবে কেউ সাধ্য আছে কারো? এই দেশের অগ্রগতিকে রুখে দিতে পারে সাধ্য আছে কারো? সুতরাং তোমরাই বাংলাদেশের সম্পদ, তোমরাই আগামী দিনের বাংলাদেশ, তোমরাই আগামীর বাংলাদেশ। আমরা তোমাদেরকে পথ প্রদর্শন করতে পারবো, সেই পথ দিয়ে ভ্রমণ করতে হবে তোমাদের। আমি সমুদ্র সৈকতে পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম এই জন্য যে এই ভূমি আমার, এই ভূমি বাংলাদেশের, এই ভূমি আমাদের প্রত্যেকের। এই ভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। যার স্বপ্ন আমাদের শহীদ সন্তানরা দেখেছিলেন, যার আকাঙ্ক্ষা, যার প্রত্যাশা আমরা সবাই করি, এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, শহীদের স্বপ্ন অনুযায়ী, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী এই দেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত থাকবে, স্বাধীনতা নিশ্চিত থাকবে, বারে বারে গণতন্ত্র হোঁচট খাবে না। আমি তোমাদেরকে ইতিহাস শুধু অল্প কিছু সময়ের মধ্যে বলবো, যে ইতিহাস তোমরা বিস্তর পড়াশোনা করে অর্জন করবে। আরও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল। তৎকালীন রাজনৈতিক নেতা যারা ছিল তারা স্বাধীনতার ঘোষণা দিতে ভয় পেয়েছিল। তিনি সম্মুখ সমর করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন। সেই স্বাধীনতা আবার হুমকির সম্মুখীন হলো। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা আবার রক্ষিত হলো। যেই গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল 1975 সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে,
সেই গণতন্ত্রকে পুনরায় ফিরে আনলেন বহুদলীয় গণতন্ত্রের রূপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে জাতীয় সংসদে আইন পাশ করে সংবিধান সংশোধনী করে আইনের শাসন নিশ্চিত করলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন। এর পরবর্তীতে এই দেশের জন্য তিনি জীবন দিলেন। 1981 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রাম করতে করতে দীর্ঘ 9 বছরের সংগ্রাম শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী খেতাব নিয়ে স্বৈরাচারকে মুক্ত করলেন। সামরিক স্বৈরাচার হটে গেল, দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। 1991 সালে বহুদলীয় রাজনীতির মধ্যে আরেকটি সূচনা হলো, সেটা হলো সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা তিনি করলেন। তারপরে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন করে এদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 2011 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার মধ্য দিয়ে এই দেশের অস্থিতিশীলতা টেনে আনলো, গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকির মুখে পড়লো। এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করতে থাকলাম। তার এক পর্যায়ে আমাকে গুম করা হলো, আমাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করে নেওয়া হলো। আরও অনেক সঙ্গী সাথী ভাইয়েরা, রাজনৈতিক কর্মীরা, এদেশের সাংবাদিক বন্ধুসহ সাধারণ মানুষকে গুম করা হলো, হত্যা করা হলো। এই দেশ পরিণত হলো একটা গণতন্ত্রহীন দেশে। সেই অবস্থা থেকে 2024 সালে আমাদের সন্তানরা রক্ত দিয়ে 5ই আগস্ট 2024-এ এই দেশের মানুষ সহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশকে মুক্ত করলো, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হলো। বাংলাদেশে পুনরায় আমরা গণতন্ত্রের আবহাওয়ার মধ্যে বিরাজ করছি। সেই গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য সাংবিধানিক সংস্কার সহ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য অবিরাম কাজ করে যাচ্ছি। গত 1-1.5 বছর সেজন্য তোমাদের সামনে আসতে পারি নাই। সেই কাজের জন্য দোয়া করবে, তোমরা সবাই সমর্থন করবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে যাতে আমাদের সমস্ত অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার সহ সকল অধিকারকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, শক্ত ভিত্তি দিতে পারি। এদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমন শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারি যাতে করে আর কখনো গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, আমাদের অধিকারের জন্য আমাদের সন্তানদেরকে রাজপথে রক্ত দিতে না হয়। তাহলে তোমাদের মধ্যে যারা এখনো ভোটার হতে পারো নাই বয়সের কারণে, তোমরা তারুণ্যের প্রতিনিধি হিসাবে যারা ভোটার হয়েছে, তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের কাছে আহ্বান জানাবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ধানের শীষের সমর্থন দিতে হবে। আগামী 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, বাংলাদেশের ইতিহাসের বাঁক মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবে, যে মোড় আমাদেরকে নিয়ে যাবে একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে। ইতিহাসের বাঁক বদলে দেয়া, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আগামী 12 তারিখ বাংলাদেশে সকল ধানের শীষের প্রতীকে প্রার্থীদেরকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমি একটু সমালোচনা না করলে হয়তো আজকের বক্তব্য অপূর্ণ থেকে যাবে। গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা অবশ্যই দেখবে এদেশের নারী সমাজের প্রতি অবমাননাকর কিছু বক্তব্য দিয়েছে আরেকটি দলের প্রধান। দেখেছো তোমরা? তোমরা দেখেছো? নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে, কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায়, কর্মস্থলে দিতে যেতে চায় না, কর্মঘণ্টা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না। তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন? সাম্যের কথা কেন বলছি? যে জন্য এই সাম্য বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে? আমরা দেখেছি
জাতীয় সংসদে আগামীতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদেরকে মনোনয়ন দিয়েছি, কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তারা তাদের অগ্রগতি চায় না, প্রগতি চায় না, তাদের সমৃদ্ধি চায় না, তাদের মর্যাদা দিতে চায় না। এটা মধ্যযুগীয় ভাবনা। আমাদের দেশে যেমন জনসংখ্যার অর্ধেক নারী, পৃথিবীর প্রায় সকল দেশেই তাই। এই অর্ধেক জনসমষ্টিকে পিছিয়ে রেখে, অন্ধকারে রেখে কোনো দেশ পৃথিবী এগিয়ে যেতে পারে না। সেজন্য আমরা তার সেই বক্তব্যের প্রতিবাদ জানাই, এবং এই প্রতিবাদ ভোটের মাধ্যমে জানাতে হবে ইনশাআল্লাহ। এদেশ প্রত্যেক ধর্মের, বর্ণের, প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক সংস্কৃতির মানুষের দেশ। এটাই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল বক্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভূখণ্ডের সকল মানুষকে নিয়ে, সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে এই দেশের একটি পরিচয় দিয়েছেন, সেটা বাংলাদেশি। যে বাংলাদেশি পরিচয়টা আমাদের পাসপোর্টে আছে। জাতি হিসাবে, নাগরিক হিসাবে, সিটিজেন হিসাবে, সাংবিধানিকভাবে আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো ভেদাভেদ নাই। সকল বাংলাদেশের অধিকার সাংবিধানিকভাবে সমান। সুতরাং আমরা সবার অধিকার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সামনের দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাই তোমাদের সকলের দোয়া নিয়ে, তোমাদের পক্ষ থেকে আমি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তোমরা অনেকক্ষণ আমার বক্তব্য শুনেছ, সেজন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমি কিছুক্ষণ বিলম্বে উপস্থিত হয়েছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা এই জন্যই বললাম, এগুলো তোমরা শিখবে। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে, কোনো কারণে দেরিতে উপস্থিত হলে, যে কোনো কারণে কোনো বিষয়ে যদি ক্ষমা প্রার্থনা করতে হয়, ক্ষমা চেয়ে নেবে। এটা অনেক মহৎ গুণ। যদি কেউ সরি বলে এবং ক্ষমা প্রার্থনা করে, সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। অথচ শব্দটা খুব ছোট। অনেক দেশে বিনা কারণে থ্যাংক ইউ বলে, ধন্যবাদ দেয়। আমরা যেন সেটা শিখি। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিলম্বে উপস্থিত হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান আমাদের নেতা জিন্দাবাদ।